অতীতের মতো এবারও অর্থবছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়ন 25% কম। প্রবৃদ্ধি বাড়াতে শুরু থেকে হতে হবে তৎপর, বলছেন অর্থনীতিবিদরা। আলাদা আদালত গঠনের পরও গত 3 বছরে সাইবার অপরাধে 1.5 শতাধিক মামলার মধ্যে নিষ্পত্তি মাত্র 20টির। তদন্তে দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন সরকার পক্ষের কৌশলী। বেসরকারি স্কুলগুলোতে বেতন বাড়ানোয় বিপাকে স্বল্প আয়ের অভিভাবকরা। শিক্ষা বঞ্চিত হওয়ার পাশাপাশি ঝরে পড়ার হার বাড়ার আশঙ্কা। সিগারেট কোম্পানিগুলোর নানা প্রণোদনায় রংপুর অঞ্চলে বন্ধ করা যাচ্ছে না তামাক চাষ। ভালো দাম পাওয়ায় তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। এবং জ্বালানি তেলের দরপতনে অস্থির বিশ্ব অর্থনীতি। পুঁজিবাজারে ধস, কমতে পারে বেশ কিছু দেশে প্রবৃদ্ধি, বিশ্বব্যাংকের পূর্বাভাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে খাগড়াছড়ি জেলা। দর্শক, এই মুহূর্তে খাগড়াছড়ি দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দর্শক, দেশের বিভিন্ন জেলা ঘুরে দর্শকের কাছে অনুষ্ঠানে আজকে সময় সংবাদ দল খাগড়াছড়িতে, এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পাহাড় ঘেরা খাগড়াছড়িতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখান থেকে জানবো সময়ের সংবাদ সম্পর্কে দর্শকের মতামত, তাদের পরামর্শ এবং সময় সংবাদের কাছে তারা আর কি চান সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা কথা বলবো এখানে যারা এসেছেন তাদের সাথে। আমার পিছনে আছেন একজন মুক্তিযোদ্ধা এবং সমাজকর্মী। আপনার কাছে জানতে চাইবো, আপনি কি সময় সংবাদ দেখেন? হ্যাঁ, অবশ্যই দেখি। আমাদের সংবাদ আপনার কেমন লাগে? এই 5 বছরে আমরা আসলে আপনাদের চাহিদা অনুযায়ী কতটুকু দিতে পেরেছি যদি আমাদেরকে বলেন, এবং কোনো পরামর্শ যদি থাকে। পরামর্শ বলতে আমি সময় টেলিভিশন সবসময় দেখি, তবে বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক সময় টেলিভিশনে যে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সেই অনুষ্ঠানের কলাবরটাকে আরও বাড়িয়ে অন্তত জীবিত মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমে যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে অন্তত বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে আরও ছড়িয়ে দেওয়া, এটাই আশা করি সময় টেলিভিশন। আর সময় টেলিভিশনের 5 বছর পূর্তিতে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনের জন্য শুভকামনা থাকলো। আপনাকে ধন্যবাদ। আমরা মুক্তিযুদ্ধকে জানো নামে একটি অনুষ্ঠান করে থাকি, সেটি আপনি যেরকম চেয়েছেন ঠিক এরকম একটি অনুষ্ঠান আশা করি সেটি খাগড়াছড়িতে হবে। এখানে আরেকজন আছেন, ওনার সাথে আমরা কথা বলবো। আপনি নারী অধিকার নিয়ে কাজ করেন, তো আমরা নারী অধিকার নিয়ে নানা ধরনের সংবাদ প্রচার করে থাকি এবং সেগুলোর আমরা ভালো প্রভাব পরবর্তীতে দেখতে পাই এবং সমাধানও দেখতে পাই। আপনার এই খাগড়াছড়ি থেকে সময় সংবাদ এরকম কিছু আপনি কোনো কিছু দেখতে পেয়েছেন কিনা, বা সময়ের সংবাদ আপনার কেমন লাগে, বা এই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, নমস্কার। আমি অবশ্য সময়ের সংবাদটাই বেশি দেখি। টিভি খুললেই সময়ের সংবাদে সব সময় মানে কোনো অ্যাড ছাড়াই দেখতে পাই আর কি। তবে সব কিছু দেখতে পাই নারী অধিকার নিয়ে। আমি আরও বেশি বেশি করে নারী অধিকার নিয়ে, যেন ওইখানে স্পেসিফিক নারীদের নিয়ে কোনো ছোটোখাটো নাটক বা কোনো কি বলবো, একটা শনি আর্টের মতন আদালত একটা আছে, ওই ধরনের যদি আমরা দেখতে পাই তাহলে আরও বেশি বেশি করে আমাদের এই প্রচারটা, নারী অধিকার নিয়ে প্রচারটা ভালো হবে বলে মনে করি আর কি। আপনাকে ধন্যবাদ। আমরা এখানে আরো অনেক দর্শক আছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো। আপনি সমাজ কল্যাণ নিয়ে কাজ করেন এবং একজন সরকারি কর্মকর্তা। এখানে অনেকেই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, আমরা বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। আপনাদের পক্ষ থেকে সেই সমস্যাগুলো সমাধানের কি চেষ্টা থাকে?
ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি এখানে সমাজসেবা অধিদপ্তর, আপনি জানেন সমাজের বিভিন্ন যে এনজিওগুলো রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরকে আমরা নিবন্ধন দিয়ে থাকি, তাদের কার্যক্রমগুলো আমরা তদারকি করে থাকি। একই সাথে আমাদের সমাজের যে অবহেলিত জনসাধারণ, তাদের বিভিন্ন ধরনের ভাতা কর্মসূচি থেকে শুরু করে ঋণ কর্মসূচি এবং এতিম দুস্থ শিশুরা, পথ শিশুরা সবাইকে আমাদের আওতায় নিয়ে আসি। কিন্তু সময়ের কাছে আমাদের একটা চাওয়া, আমাদের সমাজসেবার এই সমস্ত যে প্রোগ্রামগুলো সেগুলো কোনো ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে না বিধায় প্রান্তিক জনগোষ্ঠী যারা, তারা এই যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো সম্পর্কে এখনো অনেক বেশি সচেতন না। একই সাথে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে সমাধান করতে হবে সেগুলো যদি আপনাদের মাধ্যমে, সময়ের মাধ্যমে যদি আমরা জনগণের দৌড় করে আরো বেশি পৌঁছে দিতে পারি, এটাই আমার কাছে দাবি। আপনাকে ধন্যবাদ। আমরা এখানে অনেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, শিক্ষকরা এসেছেন, সমাজের সব ধরনের মানুষ এসেছেন। আমরা সবার সাথে কথা বলবো, তাদের পরামর্শ জানবো, তাদের মতামত জানবো। এখানে একজন শিক্ষক আছেন, আপনি তো শিক্ষকতা করেন, শিক্ষা ক্ষেত্রে আসলে এই পার্বত্য এলাকার ছেলেমেয়েরা কতটুকু অগ্রসর হচ্ছে এবং আপনারা কিরকম তাদের সাড়া দেখতে পাচ্ছেন, যে পড়াশোনা তারা কিরকম করছে? ধন্যবাদ। আমরা জানি যে একটি সুষ্ঠু সমাজ গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম, এবং আমাদের এই সমাজ গঠনে যে শিক্ষার যে গুরুত্ব, সেটা আমার মনে হচ্ছে যে পাহাড়ি অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার বিস্তার একটু কম রয়েছে। তাই আমি চাই সময় টেলিভিশন এলাকার জনগণের উন্নয়নের জন্য, তাদের একটি স্ট্যান্ডার্ড একটি লাইফের জন্য যে শিক্ষার যে গুরুত্ব সেটি তুলে ধরে আরও বেশি বেশি তারা প্রোগ্রাম প্রচার করবে, এবং এখানকার যে শিক্ষার পথে যে সকল অন্তরায়গুলি রয়েছে, যেমন এখানে অবকাঠামোগত অভাব রয়েছে বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে, তাছাড়া জনগণের মধ্যে শিক্ষার ব্যাপারে সচেতনতা কম রয়েছে, এই ব্যাপারগুলি তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণপূর্বক তাদের একটি উন্নত জীবনযাপনে আমি সময় টেলিভিশনের কাছে সেটি প্রার্থনা করি। আপনাকে ধন্যবাদ। আমরা এই যে একজন শিক্ষিকাকে দেখতে পাচ্ছি, ওনার সাথে কথা বলবো। সেটি হচ্ছে যে প্রত্যন্ত এলাকা থেকে শিক্ষার্থীদের যে পড়াশোনা, বিশেষ করে মেয়েদের, আসলে নারী শিক্ষায় কতটুকু অগ্রসর, এবং আমরা চেষ্টা করি নারী শিক্ষাকে উৎসাহিত করতে, এবং আমাদের সংবাদগুলো সেরকমই থাকে। আপনি এরকম আমাদের প্রতি কোনো পরামর্শ আছে কিনা, বা আমাদের কাছে এরকম কিছু পাচ্ছেন কিনা যেটি আমরা বলছি? ধন্যবাদ আপনাকে। আমরা জানি বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি এই খাগড়াছড়ি পার্বত্য এলাকা দেখতে পাচ্ছি যে আমার স্কুলের কথাই ধরি, এখানে প্রায় অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে থাকে। আমার মনে হয় এটা আরও বেশি ইমপ্রুভ করতে পারবে মেয়েদের ক্ষেত্রে যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে। অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা আসছে, যাদের আমরা দেখতে পাই যে জিপে চড়ে আসে। আপনারা তো দেখেছেন খাগড়াছড়ি পার্বত্য এলাকায় একটা জিপ আছে, ওই জিপে চড়ে মেয়েরা আসে। এই যোগাযোগ ব্যবস্থা যদি আরও উন্নত হয়, আর আমরা সরকারের কাছে আবেদন থাকবে যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে মেয়েদেরকে আরও স্কুলে বেশি করে আনানোর জন্য। আর আপনাদের সময় টিভির কাছে আমাদের এই দাবিটা অনেক বেশি থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তারাও এসেছে এই জায়গায় আমাদের এই দর্শকের কাছে অনুষ্ঠানে, এবং তারাও আমাদের দর্শক। আমরা এদিকে যাব, আমরা কথা বলবো তার সাথে। সময় সংবাদ দেখা হয়? হ্যাঁ, সময় সংবাদ দেখি বাসায়। কি দেখো সময় সংবাদের, আসলে কি ভালো লাগে? বিভিন্ন দেশ বিদেশের খবর তো দেখায়, তো ওগুলোই দেখি, ভালো লাগে। তুমি তোমার কোনো পরামর্শ আছে যে সময় সংবাদে তুমি কিছু চাও যেটা আমাদের আর একটু ভালোভাবে করা উচিত? হ্যাঁ, সময় সংবাদগুলো ভালোই, কিন্তু যদি শিক্ষামূলক প্রোগ্রামগুলো যদি আরো বাড়ানো যেত তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হতো অনেকভাবে। এই যে অনুরোধ রইল। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, আমরা কথা বলবো এখানে আরো অনেকে আছেন তাদের সাথে। এখানে আরো শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি আমরা কথা বলবো। সংস্কৃতি কর্মীরা রয়েছেন, এই যে পাহাড়ি অঞ্চলের যে সংস্কৃতি, বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছেন, তার যে সংস্কৃতি, আসলে আমরা হচ্ছে আমাদের সংবাদের মধ্যে সংস্কৃতির যে সংবাদগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। গত 5 বছরে আসলে আমরা কতটুকু পেরেছি বা আমাদের কি করা উচিত? সময় টিভিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা বাবু কোজেন্দ্রলাল ত্রিপুরা এমপির দিক নির্দেশনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার ইনস্টিটিউট আছে, জেলা শিল্পকলা একাডেমি আছে, আরও বিভিন্ন সংস্কৃতি বিষয়ে আরও বিভিন্ন সংগঠন আছে। এই সংগঠনের মাধ্যমে আমরা এই জেলার সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। তবে কাজ করার মধ্যেও আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক সংস্কৃতি সংরক্ষণ এবং চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে, যেগুলা অত্যন্ত জরুরিভাবে এগুলো সংরক্ষণ এবং চর্চার প্রয়োজন। এই বিষয়ে সেটির জন্য আমরা কি করতে পারি? তো এই বিষয়ে সময় টিভি এই জেলার সংস্কৃতি মনা
সংস্কৃতি ব্যক্তিত্ব মানুষের সাথে আলাপ আলোচনা করে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি, আমাদের বিলুপ্ত হওয়া সংস্কৃতি কিভাবে পুনরুদ্ধার করা যায়, এইভাবে সময় টিভি আরও বেশি বেশি করে প্রকাশ এবং প্রচারের মাধ্যমে এই জেলার সমাজ সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে, সমাজ সভ্যতা উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি ওইরকম সংবাদ আরো বেশি করে প্রচার করি। হ্যাঁ, অবশ্যই সময় টিভি এই জেলার সংস্কৃতি বিকাশের জন্য ইতিপূর্বেও কাজ করে আসছে, বর্তমানেও কাজ করছেন এবং অদূর ভবিষ্যতে আরো বেশি কাজ করবেন বলে আপনাকে আমি প্রত্যাশা করি। আমরা কথা বলবো, এখানে আরো অনেকেই আছেন, সবার সাথে আমরা মোটামুটি কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নানান রঙের পোশাক পরে অনেকে এসেছেন, অনেক শিশুদেরকে দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলবো। তুমি কি সময় টেলিভিশন দেখো? দেখি। সময় টেলিভিশনের কি ভালো লাগে তোমার? ভালো লাগে যে আমার সব খবরগুলো, তারপরে খবরগুলো ভালো লাগে, সময়গুলো ভালো লাগে আমার, খুব ভালো অনেক কিছু দেখি খবরে। তোমার কোনো কিছু চাওয়া আছে কিনা যেটা আমরা করতে পারি? আমরা আমাদের অধিকার নিয়ে যেতে চাই। পাহাড়িরা যেমন অনেক পিছিয়ে আছে সেটা আমরা যেন এগিয়ে নিয়ে যেতে চাই। আর অনেকের আছে পাহাড়িরা সব সময় পিছনে থাকে, সেটা যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। তোমাকে ধন্যবাদ। আমরা এখানে অনেক পিছনে অনেককে দেখতে পাচ্ছি। সময় সংবাদ নিয়ে তোমার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, আমি প্রায় দেখি। সময় সংবাদের যে বিরতিহীন যে দুটি সংবাদ দেওয়া হয়, এগুলো আমাদেরকে এজ এ স্টুডেন্ট খুব উপকৃত করছে, কারণ এটি আমাদের আউট নলেজ বৃদ্ধিতে অনেক সাহায্য করছে। আমরা কথা বলছিলাম এখানে অনেকের সাথে। এখানে আছেন যারা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, এনজিও কর্মী, ওনার সাথে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে যে পাহাড়ি জনগোষ্ঠীর যারা প্রত্যন্ত এলাকায় থাকেন বা শহর এলাকায় যারা থাকেন, তাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে আপনাদের আসলে ভূমিকা কি, এবং আপনাদের এই বিষয়গুলো আমরা কতটুকু সময় সংবাদে তুলে আনতে পারছি, আপনার কি মনে হয়? সময় টিভি অনেক চেষ্টা করছে আমাদের এখানকার উন্নয়নের প্রোগ্রামগুলো কিভাবে উপস্থাপন করা যায়, এবং আমরা আমাদের পক্ষ থেকে যেসব কাজগুলো করছি সেগুলো প্রতিনিয়ত আমরা চেষ্টা করি যাতে যে মিডিয়াতে আসে, এবং আমরা আশা করি যে এই সময় টিভি যেন উন্নয়ন ও অধিকার নিয়ে আরও বেশি পজিটিভ উপস্থাপন করে, এটা আমরা সময় টিভির কাছে দাবি জানাবো। এবং সময় টিভির কাছে আমরা আরেকটা দাবি জানাতে চাই সরকারের কাছে এবং দাদা সংস্থাগুলোর কাছে, যেন পার্বত্য চট্টগ্রামের জন্য এসডিজি অর্জনে স্থায়িত্বশীল এবং দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়া হয়। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলবো যিনি আমাদের এই খাগড়াছড়িতে যিনি কাজ করেন, যিনি খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন কুমার বড়ুয়া, যিনি গত 5 বছর যাবৎ আমাদের এই খাগড়াছড়ি থেকে আমাদেরকে সংবাদ পাঠাচ্ছেন এবং দেশবাসী তার মাধ্যমে খাগড়াছড়ির সংবাদগুলো পাচ্ছে। তার সাথে কথা বলবো। সেটা হচ্ছে জিতেন দা, আপনি তো 5 বছর যাবৎ কাজ করছেন, সেটা হচ্ছে আপনার পাঠানো সংবাদগুলো আসলে সময় সংবাদে প্রচার হওয়ার পর কোনো ধরনের প্রভাব, ইতিবাচক নেতিবাচক, আপনি কি দেখতে পাচ্ছেন? খাগড়াছড়িতে কি এরকম দেখতে পান? খাগড়াছড়িতে আমার বিগত 5 বছরে পাঠানো অনেক সংবাদেই ইতিবাচক ভূমিকা রেখেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রচারিত সংবাদগুলোর সমস্যা যেগুলো থাকে সেগুলোর উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, এবং মানে তারা যথাযথভাবে সেটা বাস্তবায়নের চেষ্টা করেছে। আপনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়ছেন কিনা, বা এখানকার মানুষ আপনাকে কেমন সহযোগিতা করছে? জনসাধারণ বা এখানকার জনগণ আমাদেরকে সহযোগিতা করছে ভালোই, কিন্তু এখানকার দুর্গম এলাকা, সংবাদ পাঠাতে ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা ফেস করতে হয়। প্রথম প্রতিবন্ধকতা যেটা হচ্ছে এখানে অপটিক্যাল ফাইবার নেই, আমাদের গ্রামীণের মডেমের মাধ্যমে আমরা ফুটেজ পাঠাতে হয়। এই ধরনের একটা সমস্যা আমাদের প্রকট আকার ধারণ করে। অনেক সময় নেট থাকে, অনেক সময় নেট থাকে না। সরকার যদি এখানে অপটিক্যাল ফাইবার স্থাপন করে এবং এই পার্বত্য জেলায় যদি এটা সংযোগ দেওয়া হয়, তাহলে আমরা সংবাদকর্মীদের জন্য আমাদের খুব মানে ভালো হয়। আর এছাড়া যদি সময় সংবাদ যদি আমাদের এইসব যে সমস্ত জেলায় মানে প্রবলেম আছে এগুলো যদি সমাধান করার চেষ্টা করে, তাহলেও আমরা সময়ের কাছে মানে কৃতজ্ঞ থাকবো। আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক কথা বলছিলাম খাগড়াছড়ির দর্শকদের সাথে, জানলাম তাদের মতামত, তাদের পরামর্শ তারা আমাদেরকে জানিয়েছেন। সময় সংবাদের জন্য যে পরামর্শগুলো তারা দিয়েছেন, আগামীর পথ চলায় সেগুলো হবে আমাদের পাথেও, আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করব। তো দর্শক, বিকেলে দেখা হচ্ছে, বিকেল 4টায় দেখা হচ্ছে রাঙামাটিতে দর্শকের কাছে অনুষ্ঠানে। আজকের মতো খাগড়াছড়ি থেকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে বিকেল 4টায়। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাঠ জুড়ে দর্শকের কাছের অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে সময় সংবাদ দল। তারই অংশ হিসেবে এই মুহূর্তে আমাদের খাগড়াছড়ি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি অন্যান্য খবরে।
অতীতের মতো এবারও চলতি অর্থবছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 25%-এরও কম। গত কয়েক অর্থবছরও একই ধারা ছিল। বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধি বাড়াতে হলে শুরু থেকে বাড়াতে হবে এডিপি বাস্তবায়নের গতি। তবে কর্তৃপক্ষ বলছে, এডিপি বাস্তবায়নের এই গতি আশাব্যঞ্জক। অর্থবছরের শেষে বাস্তবায়ন হার 100% কাছাকাছি হবে বলে প্রত্যাশা নীতি নির্ধারকদের। বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব। গেল কয়েকটি অর্থবছর ধরে জিডিপির প্রবৃদ্ধি 6% ঘরেই আটকে আছে। 6-এর এই গণ্ডি পেরোতে প্রয়োজনীয় বিনিয়োগ বাড়াতে দুর্বল অবকাঠামো বড় বাধা। আর সে বাধা সরাতেই সরকার চলতি অর্থবছরে রেকর্ড প্রায় 1 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করে। কিন্তু অতীতের ধারাবাহিকতা ধরে রেখেই এবারও অর্থবছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়নের হার 4 ভাগের মাত্র 1 ভাগ। অবশ্যই অঙ্কের হিসাবে কম, কিন্তু বাস্তবে এটা কম নয় এবং এটা নিয়ে আমরা শঙ্কিত নই। প্রথম দিকে একটু স্লোতে থাকে, কিন্তু আপনি লক্ষ্য করবেন 0 থেকে শুরু করি আমরা, সেখান থেকে কার্ভটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যায়। এপ্রিল মের দিকে দেখা যাবে 70-80 ক্রস করছে এবং জুনে দেখা যাবে 90+ হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থবছরের প্রথম থেকেই এডিপির বাস্তবায়নকে গতিশীল করা না গেলে নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। চীনা প্রযুক্তিতে কর্ণফুলী নিচর দিয়ে টানেল করছি, আমাদের বাংলাদেশে পার কিলোমিটার খরচ হচ্ছে চীনের ডাবলের বেশি, ভারত তো আরো কম। প্রকল্প ব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। তো এইগুলা যদি ঠিকভাবে দেখা না হয়, গুণগত যে ফলাফল সেটা কিন্তু আমরা পাবো না। আর এডিপি বাস্তবায়নের সনাতন গতি থেকে বেরিয়ে আসতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রকল্প পরিচালক নিয়োগে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। সাধারণ মানুষের জন্য কিন্তু রাজনৈতিক বিবেচনায় নেওয়া হলো না রাজনৈতিক বিবেচনা ছাড়া নেওয়া হলো তাতে কিচ্ছু আসে যায় না। তারা চায় যে সময়ের মধ্যেই রাস্তাটা হওয়ার কথা সেই সময়ের মধ্যে যেন শেষ হয়। রাজনৈতিক বিবেচনাতেও যদি একজন প্রকল্প পরিচালক বা এই প্রকল্পের বাস্তবায়নের সাথে আরও যারা থাকবেন তাদেরকে নিয়োগ দেয়া হয়, সমস্যা নাই, যদি সেই ব্যক্তি এবং অথবা ব্যক্তিবর্গ কম্পিটেন্ট হন। চলতি অর্থবছরে এখন পর্যন্ত 138টি উন্নয়ন প্রকল্পে প্রায় 1,32,000 কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। পৃথক আদালত গঠনের 3 বছর পরও নির্ধারিত সময় শেষ হচ্ছে না সাইবার অপরাধের বেশিরভাগ মামলার বিচার কাজ, ফলে বাড়ছে মামলা জট। একই অবস্থার জন্য পুলিশের অদক্ষতাকে দায়ী করছেন সরকার পক্ষের কৌশলী। তারা বলছেন, তদন্তের দীর্ঘসূত্রিতার কারণেই মামলাগুলো ঝুলে যাচ্ছে। তবে পুলিশ কর্মকর্তাদের দাবি অদক্ষতা নয়, প্রযুক্তিগত সক্ষমতার অভাবেই মামলা তদন্তে বেশি দূর এগুতে পারছেন না তারা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিকের আজ থাকছে 3য় পর্ব। যখন আমি লগ ইন করতে গেছি তখন দেখি যে আমার কিছু নাই, আমার পেজ নাই, আমার অ্যাকাউন্ট নাই। বছর 5 আগে ফেসবুকে পেজ খুলে অনলাইনে অলংকার বিক্রি শুরু করেন জিনাত ইসলাম। ব্যবসায়িক শত্রুতার জেরে 2014 সালের ডিসেম্বরে সাইটটি হ্যাকিং এর শিকার হলে গ্রাহক হারানোর পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। এ ঘটনার পরপরই করা মামলার বয়স বছর পেরিয়েছে, কিন্তু মেলেনি কোনো সুরাহা। আমাকে এনারা বলছে মাত্র 4 মাসের মধ্যেই সবকিছু হয়ে যাবে, জেল হয়ে যাবে, তারা একটা ক্ষতিপূরণ দিবে। যখন আমি পাইনি, আমি এটা তারপর ডিবিতে ট্রান্সফার করছি। ডিবি থেকে এই জিনিসটা আজকে দেই কালকে দেই, গাফিলতি তো অবশ্যই ছিল। অথচ এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য 2013 সালের শুরুতে বিশেষ আদালত গঠন করে সরকার। সাইবার ট্রাইব্যুনাল নামে পরিচিত ওই আদালতে গত 3 বছরে মামলাও পড়েছে 150 শতাধিক। আইন অনুযায়ী অভিযোগ গঠনের 6 মাসের মধ্যে মামলার বিচার কাজ শেষ হবার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা ঘটেনি। কিন্তু কেন এই দীর্ঘসূত্রিতা? প্রশ্ন ছিল সরকার পক্ষের কৌশলীর কাছে। আমরা প্রমাণগুলো যতটুকু আসার দরকার ওইটা আসছে না। দেখা গেল যে খুব সংক্ষিপ্ত, খুব সূক্ষ্ম একটা পার্থক্য পর্নোগ্রাফি একটা এবং আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা পুলিশের অনেক সময় একটু সমস্যার মধ্যে ওনারা পড়ে। অভিযোগ মেনে নিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত সক্ষমতা না থাকায় নির্ধারিত সময়ে মামলার তদন্ত কাজ শেষ করতে পারছেন না তারা। সাইবার ক্রাইমের ক্ষেত্রে অপরাধীরা তার আইডেন্টিটিটা গোপন রাখে, ফেক নাম ব্যবহার করে, ফেক আইডি ব্যবহার করে। ফলে এই আইডিটা বের করতে হয় আমাদেরকে, যে সংস্থার আইডি ব্যবহার করে উনি অপরাধটা করেন তার সহযোগিতা নিয়ে। যেমন ফেসবুক আছে, ইমেইলে গুগল আছে, ইয়াহু আছে। যখন আমরা পাই তখন ইজিলি এটা ডিটেকশন হয়ে যায়। যখন আমরা এগুলো পাই না তখন আসলে দীর্ঘ সময়ের মধ্যে পড়ে যায়। তবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় প্রযুক্তি আমদানি ছাড়াও ফেসবুক, জিমেইলের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশেষ চুক্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি। তাদের সঙ্গে আমরা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU সাইন করার চেষ্টা করতেছি। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর বেসরকারি স্কুলগুলোতে বছর বছর বেতন বাড়ানোর ফলে বিপাকে পড়ছেন স্বল্প আয়ের অভিভাবকরা। সন্তানদের লেখাপড়া খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। শিক্ষাবিদরা বলছেন, স্কুলগুলোতে এভাবে বেতন বৃদ্ধি পেতে থাকলে ঝরে পড়ার হার বাড়তে থাকবে। তবে স্কুলের প্রধান শিক্ষকরা বলছেন, সরকারি শিক্ষকদের সঙ্গে বেসরকারি শিক্ষকদের বেতনের সঙ্গতি রাখতে বেতন বাড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ফখরুল শাহিনের রিপোর্টে। সালমা আক্তার একজন সামান্য আয়ের বেসরকারি কর্মচারী। স্বামী প্যারালাইজ, সংসারের খরচ চালানোর পাশাপাশি অনেক কষ্ট করে ভিকারুন্নিসা নুন স্কুলে অধ্যয়নরত 2 মেয়ের লেখাপড়ার খরচ চালান তিনি। দিন দিন সন্তানদের লেখাপড়ার খরচ বৃদ্ধি পাওয়ায় কপালে হাত পড়েছে তার। মাত্র 8,000 টাকা ইনকাম করি, সেই 8,000 টাকা দিয়ে কি আমি আমার 2টা বাচ্চাকে এইভাবে করলে আমি পড়াইতে পারবো? শুধু সালমা আক্তার নন, তার মতো অনেক অভিভাবকই এখন তাদের সন্তানদের শিক্ষা জীবন নিয়ে চিন্তিত। আমার বাচ্চা যখন নার্সারিতে ছিল তখন ওর বেতন ছিল 2 এর নিচে, আবার সেই কেজি 2 তে উঠতে উঠতে আরো বেশি। সরকারি চাকরিওয়ালাদের বেতন বেড়েছে, কিন্তু আমরা জানি সরকারি চাকরিজীবী কয়েকজন, মাত্র হাতে গোনা কয়েকজন। বাচ্চা আসে, ক্লাস করে চলে যায়। আমাদের 2-3 জায়গায় বাচ্চাদেরকে কোচিং করাইতে হয়, পড়াইতে হয়, এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হয়। তো আমাদের এত খরচ কে বহন করবে? শিক্ষাবিদরা বলছেন, বছর বছর বেতন বাড়ানো হলে বাড়বে শিক্ষার্থী ঝরে পড়ার হার। এতে শিক্ষা থেকে বঞ্চিত হবে অনেক মেধাবী ছাত্রছাত্রী। যে সারা দেশের থেকে যে মেধা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই মেধাগুলো যদি উপর দিকে উঠে আসতে না পারে, সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর্থিকভাবে অতটা সচ্ছল নয় সে সকল পরিবার থেকেও ছেলেমেয়েরা উঠে আসতে পারে, তার জন্য আমাদের তৎপর হতে হবে। এদিকে প্রধান শিক্ষকরা বলছেন, স্কুলের নন এমপিও শিক্ষকদের বাড়তি বেতন দিতেই বাড়াতে হয় শিক্ষার্থীদের বেতন। সরকার যে জাতীয় পে স্কেল ঘোষণা করছে, সেই স্কেলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন না দিলে তারা আবার বলে দিছে আগামী মাস থেকে তারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করবে না। বেতন বৃদ্ধি করা ছাড়া এই প্রতিষ্ঠানের অন্য কোনো তো ইনকামের সোর্স নাই। তবে চলতি বছরের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেতন বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের আন্দোলনের মুখে বেসরকারি স্কুলগুলোর বেতন নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর বিজয়নগরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সম্মেলন আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দক্ষিণ এশিয়ার 1.7 বিলিয়ন মানুষের বিশাল বাজার। এককভাবে পৃথিবীর অন্য কোনো অঞ্চলে এত মানুষের বসতি নেই। পৃথিবীর উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতির মধ্যে অঞ্চল অন্যতম, অথচ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের পরিমাণ মোট রপ্তানি আয়ের মাত্র 5 ভাগ। পাশাপাশি চরম দারিদ্র্য, অশিক্ষা, রোগ ব্যাধি, সামাজিক অস্থিরতা ইত্যাদি অঞ্চল উন্নয়নের পথে এখনও চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে। আমরা যদি নিজেদের মধ্যে বিদ্যমান আন্তঃ বাণিজ্যের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের রপ্তানি কয়েক গুণ বেড়ে যাবে। এই লক্ষ্যে আজকের ফোরাম আলোচনা করতে হবে, নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করতে হবে, নিজ নিজ দেশের এসএমই খাতে বিদ্যমান সম্ভাবনা ও অন্তরায়গুলি তুলে ধরতে হবে। একই সাথে সম্মিলিতভাবে কি করে সমাধান করা যায় তার উপায় খুঁজে বের করতে হবে। প্রয়োজনে নিজেদের মধ্যে প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নিতে হবে। এই দেশের বেস্ট প্র্যাকটিস অন্য দেশকে গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা বিনিময় করতে হবে। দক্ষিণ এশিয়ার এসএমই পণ্য কেনাবেচার কমন মার্কেট গড়ে তুলতে হবে। পাশাপাশি পণ্যের গুণগত মান নিশ্চিত করে কমন স্ট্যান্ডার্ড নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে সার্কভুক্ত দেশগুলো অভিন্ন আঞ্চলিক মান প্রণয়ন ও বাস্তবায়নের চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে এসএমই পণ্যের গুণগত মান আরও উন্নত হবে। ফলে দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশ্ববাজারের মানসম্মত পণ্যের রপ্তানির পরিমাণ বাড়বে। শ্রোতৃবৃন্দ, বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের মিরাকল। মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি এবং আমাদের লক্ষ্য 2021 সালের ভিতরে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং 2041 সালের ভিতরে উন্নত দেশে পরিণত করা। সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রবেশ করেছি। আমাদের সরকারের সুষম আর্থ সামাজিক নীতির ফলে জনগণের মাথাপিছু আয় 1314 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। শিশু মৃত্যুর হ্রাস
গড় আয়ু বৃদ্ধি, শিক্ষা খাতে উন্নয়ন, জনস্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য হ্রাস, বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ অনেক সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। আমরা ক্ষুদ্র মাঝারি শিল্প খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের মূল চালিকা শক্তি হিসাবে গ্রহণ করেছি। এই খাতের উপর ভর করে দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের শতকরা 90% শিল্প ব্যবসা এসএমই খাতের আওতাভুক্ত। এ খাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের 70% নিয়ন্ত্রণ করে। দর্শক, রাজধানী বিজয়নগরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সম্মেলনে বক্তব্য রাখছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও সিগারেট কোম্পানিগুলোর নানামুখী প্রণোদনার কারণে রংপুর অঞ্চলে বন্ধ করা যাচ্ছে না জীবন বিনাশকারী তামাক চাষ। কৃষকরা বলছেন অন্যান্য ফসলে সঠিক দাম না পাওয়ায় তারা তামাক চাষি বেশি ঝুঁকছেন। কৃষি বিভাগও বলছে একই কথা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকার রিপোর্ট। চিকিৎসকের মতে তামাকের রোপণ থেকে শুরু করে পাতা কাটা এবং শুকানো পর্যন্ত এর সকল প্রক্রিয়াতেই রয়েছে বিষাক্ত ছোবল। কৃষকরা ভয়াল এই বিষ সম্পর্কে জানা সত্ত্বেও বাড়তি লাভের আশায় এসবেই ঝুঁকছে বেশি। এর পরিচর্যায় কৃষকরা নিজেদের পাশাপাশি এখন তাদের স্ত্রী এবং কোমলমতি শিশুদেরও ব্যবহার করছে। ফলে বাড়ছে ক্যান্সার সহ তামাকজনিত নানা রোগের প্রকোপ। যারা গাছ লাগাচ্ছে, যারা তামাক বানাচ্ছে, ওই যে নানা নিকোটিনের প্রভাবে ক্রনিক ইরিটেশনে স্কিন ক্যান্সার হবে, ক্ষতি হয়, ওক বেদাত বেশি হয়, মুখে আঠা উঠিয়ে ভরে, আলু টালু আমরা আবাদ করে পাই না, টাকা পয়সা নাগে বেশি। তামাক আসলে কিন্তু ক্ষতিকর, তাই কিন্তু ওই তামাক গাছে 2টা টাকার জন্য আর কি। কৃষকরা আলু সহ অন্যান্য সবজিতে ন্যায্য দাম না পাওয়ায় এবং তামাকে নিশ্চিত লাভ জেনেই জীবন বিনাশী এই আবাদেই ঝুঁকে পড়ছেন বেশি। আমরা কৃষকরা দিন দিন জমি বন্ধক থুয়ে খাচ্ছি, এই কারণে আমরা বাধ্য হয়ে তামাক আবাদ করতেছি। বেসরকারি টোবাকো কোম্পানিগুলো আমাদেরকে বীজ, সার, আরো অন্যান্য সুযোগ সুবিধা, পলিথিন এবং আগাম রেট দেয়। আর কৃষি বিভাগও স্বীকার করলো তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও পণ্যের সঠিক দাম না পাওয়ায় বন্ধ করা যাচ্ছে না এর আবাদ। খাদ্যশস্যের বা রবি সবজির বাজার মূল্যটা ঠিকভাবে কৃষককে দিতে পারি বা কৃষক যদি নিতে পারে, কৃষক এখান থেকে যদি পায়, তাহলে হয়তো বা কৃষক ভবিষ্যতে তামাক চাষ থেকে সম্পূর্ণভাবে সরে আসবেন। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় গত বছর 18,300 হেক্টর জমিতে তামাকের আবাদ হলেও এবার হচ্ছে 16,500 হেক্টর জমিতে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। রপ্তানি প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগাতে বর্তমান সরকার পরিবেশ বান্ধব সবুজ প্লাস্টিক শিল্পখাত গড়ে তুলতে মুন্সিগঞ্জে 50 একর জমির উপর একটি প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার রাজধানীতে 11তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা 2016 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পাশাপাশি ব্যবসায়ীদের প্লাস্টিক পণ্য রপ্তানিতে আর্থিক প্রণোদনার দাবির বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানান মন্ত্রী। বুধবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 4 দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সব প্লাস্টিক কারখানায় ইটিপি স্থাপন সহ পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। ক্রমবর্ধমান চাহিদার যোগান দিতে দেশে এরই মধ্যে 5,000-এর বেশি প্লাস্টিক কারখানা গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে প্লাস্টিক শিল্প প্রসারে একটি আলাদা প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। 2016 সালের জাতীয় শিল্পনীতিতেও এ খাতকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। রপ্তানি প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগাতে বর্তমান সরকার পরিবেশ বান্ধব সবুজ প্লাস্টিক শিল্পখাত গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে আমরা মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খানের ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পাশে বড়বর্তা মৌজায় 50 একর জমির উপর একটি প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। 13টি দেশের 3 শতাধিক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন প্লাস্টিক পণ্য, যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছেন এবারে মেলাতে। দেশি বিদেশি বিভিন্ন ক্রেতা আকর্ষণে এই মেলা অনেক বেশি ভূমিকা রাখবে বলে মনে করেন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। আমাদের একটা সুযোগ হচ্ছে আমাদের নতুন প্রোডাক্টগুলো যদি আমরা ডিসপ্লে করতে পারি, এই প্রোডাক্টগুলো থেকে তাদের বিদেশে আকর্ষণটা তৈরি হবে, অ্যাজ ওয়েল এজ আমাদের যে দেশের যে কনজিউমাররা আছে তারাও বুঝতে পারবে যে কত কত বিভিন্ন ধরনের আমরা প্লাস্টিক প্রোডাক্ট বানিয়ে তাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। যে সমস্ত কাস্টমাররা বিভিন্ন রিকোয়ারমেন্টগুলো নিয়ে আসে সেগুলো আমরা তৈরি করে দিই, তারা তাদের ডিজাইন মতো, তারা তাদের চাহিদা মতো যে ধরনের পণ্য চায় আমরা সেটা করে দেওয়ার মতন প্রিপারেশন আমাদের আছে। শনিবার পর্যন্ত চলা এই মেলা প্রতিদিন খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডিজিটাল বাংলাদেশ আর দুর্নীতিমুক্ত প্রশাসন করতে জঙ্গিবাদ
ও সাইবার অপরাধকে কঠোর হাতে দমন করতে হবে। পাশাপাশি ইন্টারনেট সহ তথ্য প্রযুক্তি ব্যবহারের খরচ আরও কমানো দরকার বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল দুপুরে রাজধানীর কম্পিউটার সিটি সেন্টারে মাল্টিপ্লানে 6 দিনব্যাপী 7ম ডিজিটাল আইসিটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেলায় কম্পিউটার সিটি সেন্টারে 600-রও বেশি স্থায়ী প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য দিচ্ছে মূল্য ছাড় সহ নানা ধরনের অফার। ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার, সিসি ক্যামেরা সহ সর্বশেষ তথ্য প্রযুক্তি পণ্যের খবরাখবর জানাতেই সপ্তমবারের মতো আয়োজন করা হয়েছে ডিজিটাল আইসিটি মেলার। 6 দিনের এই মেলায় বেচা বিক্রি বাড়বে কয়েক গুণ, আর তা চলবে মেলা শেষ হওয়ারও কয়েক সপ্তাহ পর্যন্ত, এমনটাই জানালেন ব্যবসায়ীরা। এই ধরনের মেলাগুলো করার উদ্দেশ্যই হচ্ছে যারা প্রযুক্তি প্রেমী আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে আসলে জানানো। মেলার পরবর্তী একটা এফেক্ট আমাদের পরে, মেলার সেলটা তো নর্মাল থেকে 2-3 গুণ বেশি থাকি। 10 টাকা মূল্যের প্রবেশ টিকিট কিনে বিভিন্ন ধরনের অফারের সুযোগ নিতে মেলায় আসছেন আগ্রহীরা। নতুন নতুন কি এসেছে এটা তো মেলাতে সন্দেহ উঠানো হয় আর কি, তো সেই হিসেবে জানতে আসে। র্যাম, তারপর ল্যাপটপ, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজের মধ্যেও ছাড় আছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারে ভ্যাট কমানোর পাশাপাশি প্রযুক্তি পণ্যের হার্ডওয়্যারের উপর বিদ্যমান 4% ভ্যাট প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এ সময় নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানান তথ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প, যে পরিকল্পনা, সেই প্রেক্ষিতে সেই নৈতিকতা এবং সেই ন্যায্যতার ভিত্তিতে এই 4% ভ্যাট যেন উইথড্র করা হয়। 350 জন এমপি যদি অর্থমন্ত্রীর সঙ্গে তর্কে লিপ্ত হয় তাহলে কিন্তু আপনার এই 4% ভ্যাট মনে বাতিল হয়ে যাবে। পৃথিবী যখন তথ্য যোগাযোগ প্রযুক্তির বিপ্লবে প্রবেশ করেছে তখন প্রত্যেক নাগরিকের ইন্টারনেট ব্যবহার করার অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তথ্য প্রযুক্তি খাতে ভ্যাট আদায়ের ক্ষেত্রে রাজস্ব বোর্ডকে আরও বিচার বিবেচনা করারও আহ্বান জানান তিনি। এনবিআর এর কর্মকর্তা যারা আছে ওদের মাথায় তো খালি একটা জিনিস, খালি টাকা জোগাড় করো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এটা দেখানো। কর ও শুল্ক ফাঁকির সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের তালিকা এবং বড় প্রতিষ্ঠানগুলোর ট্যাক্স কমপ্লায়েন্স ফাইল তৈরির উদ্যোগ নেওয়ার পর কর ফাঁকি কমে গেছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। গতকাল রাজধানীর আইডিইবি ভবনে বাণিজ্যিক অর্থ পাচার প্রতিরোধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের 2 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড এখন বড় বড় প্রতিষ্ঠানের ট্যাক্স কমপ্লায়েন্স আর প্রোফাইল তৈরি করবে এবং তাতে অনেকে আটকে উঠেছেন, যারা সৎ ব্যবসায়ী তারা এগিয়ে এসেছেন। আমরা একটা বার্তা পৌঁছে দিয়েছি যে এসব বিষয় এক সময়ে যেখানে যারা অপরাধ সংগঠন করতেন বা কর ফাঁকি দিতেন বা রাষ্ট্রকে বঞ্চিত করতেন তাদের স্মার্টনেস বেশি ছিল, এখন কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে চালিয়ে গেছে। দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ কিংবা বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণে আরও অর্থনৈতিক অঞ্চল স্থাপন জরুরি। গতকাল রাজধানীর সোনারগাঁ হোটেলে বিনিয়োগ বিষয়ক এক সেমিনারে উঠে এসেছে এমন পর্যালোচনা। সেমিনারে বিজিএমএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, তৈরি পোশাক খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য অনুন্নত অবকাঠামো সহ জমি অধিগ্রহণ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, যেখানে গত 10 বছরে কোনো অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়নি সেখানে আগামী ফেব্রুয়ারিতে 10টি অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা সরকারের বড় সাফল্য। প্রচলিত কাস্টমস আইনে বন্দর থেকে খালাস না হওয়া গাড়ি কোনো সরকারি প্রতিষ্ঠানকে দেয়া যায় না বলে জানিয়েছেন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিটার সভাপতি আব্দুল হামিদ শরীফ। সম্প্রতি মংলা বন্দরে নির্ধারিত সময়ের 1,500 গাড়ি খালাস না হওয়ায় তা পুলিশ বাহিনীকে দেওয়ার উদ্যোগ নেয় সরকার, যার পরিপ্রেক্ষিতে সংগঠনটির এমন বক্তব্য দিয়েছে। বারভিটা কার এক্সপো 2016 উপলক্ষে বুধবার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে, আটকে থাকা গাড়ির বিষয়ে এর আগে সমাধানে উদ্যোগ নেওয়া হলেও সরকারের গাফিলতিতে এ নিয়ে আরও জটিলতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন খাতের পেশাজীবী তাৎক্ষণিকভাবে জাতীয় রাজস্ব বোর্ডের স্টক থেকে যাদের টিআইএন আছে কিন্তু। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 21তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী জুবাইর ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ ইমতিয়াজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে সকালে মেলা গেট যখন ওপেন হয় সকাল 10টা থেকে আমরা কিন্তু অন্যান্য দিনের মতো একটু ব্যতিক্রম চিত্র দেখতে পেয়েছি। আজকে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের সেরকম ভিড় দেখা যাচ্ছে না মেলা প্রাঙ্গণে। তাছাড়া আপনি দেখছেন আমি এখন অবস্থান করছি একটি প্যাভিলিয়নে, বিদেশি প্যাভিলিয়ন। এটি থাইল্যান্ডের বিভিন্ন পণ্য দিয়ে সাজানো হয়েছে এবং এখানে মোটামুটি একটু ক্রেতা দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে, কারণ এখানে যারা এসছেন তারা মোটামুটি যে থাইল্যান্ডের যেসব খাদ্য সামগ্রী বা মেয়েদের ব্যবহার্য কিছু জিনিসপত্র রয়েছে, যেমন ব্যাগ, তারপরে আপনার বিভিন্ন অর্নামেন্টস যেমন ইমিটেশনের গহনা, জুতা, এগুলি থাইল্যান্ড থেকে আসে এবং এর একটি জনপ্রিয়তা বাংলাদেশে রয়েছে, যে কারণে কিন্তু এই প্যাভিলিয়নটাতে মোটামুটি একটু আমরা ক্রেতা দর্শনার্থী দেখতে পাচ্ছি। তাছাড়া আরেকটি বিষয়, আজকে কিন্তু মেলার প্রাঙ্গণে আমরা যখন আসছি তখন শুরু থেকে দেখতে পাচ্ছি সূর্যও কিন্তু একটু লুকোচুরি করছে, যে কখনো আসছে, কখনো উঠছে, কখনো ডুবছে, এরকম একটা ভাব। আর শীতের একটু প্রকোপ রয়েছে, একটু বাড়ছে, যেহেতু গত কয়েকদিন যাবৎ একটু কখনো কখনো বৃষ্টিও হয়েছে, যে কারণে মেলার যে স্টলগুলো রয়েছে সেগুলোও কিন্তু কিছুটা অগোছালো অবস্থায় আমরা দেখতে পেয়েছি। এবং আমরা এখনো পর্যন্ত বেশ কয়েকটি প্যাভিলিয়নের ভিতরে ঘুরে আসছি, সেখানেও আমরা দেখছি দোকানপাট গোছানোর কাজ চলছে। তো তারপরে আমরা ব্যবসায়ীদের সঙ্গে একটি কথা বললাম যে প্রত্যেকে এবার বলছেন যে তাদের আসানোর ব্যবসা হচ্ছে না, কিন্তু এবছর রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কিন্তু দেশে একটি সুষ্ঠু অর্থনৈতিক পরিবেশ বিরাজ করছে, সেহেতু এবছর আশা করা হয়েছিল ভালো বেচা কেনা কিংবা তারা যে উদ্দেশ্যে মেলায় এসছেন সেটা পূরণ হবে। এবং আমরা যতটুকু শুরুর 15 দিনে দেখেছিলাম তখনও কিন্তু আমরা দেখেছি যে আসলে ক্রেতা দর্শনার্থীদের ভালো সাড়া ছিল। কেন এখন তারা এটা বলছেন আমরা সঠিকের কারণ সম্পর্কে এখনো তাদের কাছ থেকে কিছু জানতে পারিনি, যে কেন তারা বলছেন যে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। এই বিষয়টা নিয়ে কিন্তু একটু বিতর্ক রয়েছে, কারণ সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে এবছর, কিন্তু বিদেশি প্যাভিলিয়নগুলোর ক্ষেত্রে যেটি হয়েছে যে আসলে বিদেশ থেকে অনেকেই বাংলাদেশে আসতে পারেননি, তাদের স্টল সাজাতে পারেননি, যে কারণে কিন্তু তারা কিছুটা সমস্যায় ছিলেন, যে কারণে তাদের ক্ষেত্রে এটা হতে পারে যে ব্যবসা বাণিজ্য কিছু এবার খারাপ হতে পারে। কিন্তু তাছাড়া দেশি যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনি যে দেখে থাকবেন মেলার ঠিক ডান পাশে রয়েছে RFL এর স্টল, সেগুলোও কিন্তু ভালো বেচা কেনা হচ্ছে এবং দেশীয় কোম্পানিগুলো কিন্তু এবছরের মেলাকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন। তো ইমতিয়াজ, আমার কাছে কিন্তু মেলার সবশেষ খবরাখবর এটিই ছিল এবং পরবর্তী সংবাদগুলোতে মেলার যে আরো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো জানাতে পারবো। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 21তম দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জুবাইর ফয়সাল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 26 নম্বর স্টলে এসিআই ফুডের বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। চানাচুর, কেক, আচার, লবণ সহ এসিআই ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রি হচ্ছে স্টলটিতে। পুরনো পণ্যের পাশাপাশি নতুন পণ্যের প্রচারও মেলায় বেশ কয়েকটি পণ্যের বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। মেলার শুরু থেকেই বিক্রি বেশ ভালো বলে জানিয়েছে বিক্রেতারা। সামনের দিনগুলোতেও এসিআই পণ্য ক্রেতাদের আকৃষ্ট করবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। বিশ্ব জ্বালানির বাজারে অস্থিরতার সুযোগে প্রতিদিনই ধস নামছে বিশ্ব পুঁজিবাজারে। আজও নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে অধিকাংশ সূচক। লেনদেনের শুরুতে দর হারিয়েছে 2 থেকে 3% পর্যন্ত। অবশ্য আজ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে এশিয়ার সূচকগুলো। তবে জ্বালানি তেলের দাম $28 নিচে নেমে যাওয়ায় ও চীনের ধীরগতি প্রবৃদ্ধির কারণে এখনও আশঙ্কায় রয়েছে এশিয়ার বিনিয়োগকারীরা। বুধবার জাপানের নিক্কেই, হংকংয়ের হ্যাংসেং, সাংহাইয়ের কম্পোজিট সহ বিভিন্ন সূচকে দেখা যায় দরপতন, যা 2009 সালের পর মে মাসের পর সর্বোচ্চ। দরপতনের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার S&P, দক্ষিণ কোরিয়ার KSP সহ আরও অনেক সূচক। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে তেহরানের টেপিক্স সূচক। দু সালে বিশ্ব আর্থিক প্রবৃদ্ধি হতে পারে 3.4%। 2017 সালে তা পৌঁছতে পারে 3.6%। গেল বছরের অক্টোবরে পূর্বাভাস কমিয়ে সম্প্রতি নতুন করে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ব্যাংকের প্রকাশিত গবেষণা প্রতিবেদন তথ্য অনুযায়ী 2016 সালে আর্থিক মন্দা অব্যাহত থাকবে বিশ্বে। চ্যালেঞ্জের কারণে প্রবৃদ্ধি খুব একটা বাড়বে না, তবে ধনী দেশগুলোর উপর এর প্রভাব খুব একটা পড়বে না এ মন্দায়। বিশ্বব্যাংক বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোজোনের মন্দাগ্রস্ত দেশ স্পেনই শুধুমাত্র চলতি বছরে 2% উপর প্রবৃদ্ধি অর্জন করতে পারে। তবে জ্বালানির দরপতনে কমতে পারে ইরান, রাশিয়া, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার প্রবৃদ্ধি। জ্বালানি তেলের অব্যাহত দরপতনের মুখে আবারও কমেছে রুশ মুদ্রা রুবেলের মান, আর এর ফলে দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়েই চলছে।
যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ রাশানদের। গত 2 বছরেরও বেশি সময় ধরে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ধাক্কা সামলাচ্ছে রুশ অর্থনীতি। তেল বিক্রির রাজস্ব কমায় ঘাটতির মুখে দেশটির চলতি বাজেট। এরই মধ্যে 10% খরচ কমানোর কার্যক্রম শুরু করেছে সরকার। এমন অবস্থায় তেলের দর $27 নেমে আসায় আরেক দফা বিপর্যয়ের মুখে পড়ল রাশিয়া। আবারও কমেছে মুদ্রা রুবেলের মান, প্রায় 3% মান কমে বর্তমানে $1 বিপরীতে পাওয়া যাচ্ছে 79 রুবেল। জ্বালানি তেলের টানা দরপতনের মধ্যেও ডলারের বিপরীতে রুবেলের মান 80 রুবেল ছিল, কিন্তু এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে রুবেলের মান সামনে আরো কমবে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির সাধারণ জনগণ। দৈনন্দিন জীবনের খরচ সামলিয়ে বিপদের দিনের জন্য অর্থ সঞ্চয় করাটা তাদের জন্য এখন বিলাসিতা হয়ে পড়ছে। রুবেলের মান কমায় আমাদের বেতনের মানও কমেছে। বিশেষ করে বিদেশ থেকে যেসব খাদ্যপণ্য আসে সেগুলোর দাম তো আরো বাড়বে। অন্যান্য গৃহস্থালী অনুষঙ্গ তো আছেই। 2 বছর আগেও যতটা কম খরচে রাশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণ করা যেত, এখন আর সেটা সম্ভব নয়। সব মাসুল আমাদেরই গুনতে হচ্ছে। নিত্যপণ্যের দাম তো মনে হয় প্রতি ঘন্টা আর মিনিটে বাড়ছে। আমার মতো যারা পেনশনার তাদেরই সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে। শুধু জ্বালানি তেলের নিম্ন দরই নয়, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিভিন্ন খাতে অবরোধের শিকার হওয়ায় 2014 থেকেই চাপের মুখে রয়েছে রুশ অর্থনীতি। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, আমরা সকাল থেকে এখন পর্যন্ত লেনদেন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ডিএসসির যে প্রধান 3টি সূচক রয়েছে, অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, ডিএসসি এক্স এস ইন্ডেক্স এবং ডিএসসি 30 ইন্ডেক্স, 3টি ইন্ডেক্সে আমরা এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় লক্ষ্য করছি। প্রথমে যদি ডিএসসি এক্স ইন্ডেক্সের কথা বলি তাহলে এটি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত 10 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4680 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়ে ভিত্তিক যে সূচকটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা, অর্থাৎ 0.12% নতুন যোগ করে অবস্থান করছে 1122 পয়েন্টে। ডিএসসি 30 ইন্ডেক্স, এখানেও আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি, যদিও তা খুবই কম, অর্থাৎ 1.30 পয়েন্ট যোগ করে অবস্থান করছে 1757 পয়েন্টে। লেনদেন পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে এখন পর্যন্ত হাত বদল হয়েছে 125 কোটি টাকার শেয়ার এবং ডিবেঞ্চার, এবং এখন পর্যন্ত যে লেনদেন বাড়তি রয়েছে তাতে প্রায় 143টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং দর কমেছে 81টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে 61টি প্রতিষ্ঠান। তো মোটামুটি শেয়ার বাজারে লেনদেন পরিস্থিতি ছিল এমনটি।